স্টোরিজ আনফোল্ডে আমরা এসেছি জানা অজানা গল্পের সম্ভার নিয়ে। আশা রাখব আমাদের শিল্পীদের অভিনয়ের মাধ্যমে এই গল্পগুলো আপনার কান ছুঁয়ে হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাবে। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টোরিজ আনফোল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, আমি অঙ্কুর। শিবরাম চক্রবর্তী ছিলেন একজন বাঙালি রম্য লেখক। তিনি বাংলার পাঠক মহলকে উপহার দিয়েছেন অজস্র প্রবন্ধ, নাটক ও তুলনাহীন হাসির গল্পের সম্ভার। লিখেছেন বাড়ি থেকে পালিয়ের পর, কলকাতার হালচাল, বর্মার মামা, মনের মতো বউ, মস্কো বনাম পন্ডিচেরি সহ আরও বেশ কিছু বই। তার অমর সৃষ্টি হর্ষবর্ধন গোবর্ধন জুটি, যা আজও পাঠক মহলে সমানভাবে সমাদৃত। আজ স্টোরিজ আনফোল্ডে শুনবেন হর্ষবর্ধন গোবর্ধনের গল্প অবলম্বনে মাস্তুতো ভাই। আজ একটা জীবন মরণ সমস্যার দিন। বউকে খুন করে ভজহরি এখন সেশন কোর্টের আসামি। আজ তার রায় বেরোবার দিন। ভজহরি হল হর্ষবর্ধনের মাস্তুতো ভাই। তাই এই দুর্দিনে মাস্তুতো ভাইকে না দেখলে কে দেখবে? কিন্তু আজ আর কিছুতেই ভজহরিকে দেখা দিচ্ছেন না হর্ষবর্ধন। দেখা, শোনা, মামলার তদবির যা করবার তা এতদিন সবই করেছেন তিনি, এমনকি 16 আনার ওপর 18 আনাও। কিন্তু আজ আদালতের দিকে পা বাড়াবার তাঁর সাহস হয় না। নিজের চোখে ফাঁসি দেখা যেমন কষ্টকর, নিজের কানে সেই আদেশ শোনাও তার চেয়ে কিছু কম কঠিন নয়। ভজুকে যদি প্রাণদণ্ড থেকে বাঁচানো না গিয়ে থাকে, তাহলে আর এগিয়ে নিজের কানদণ্ড নেওয়া কেন? হর্ষবর্ধন তার ভাই গোবর্ধনকে বলে রেখেছেন আদালতের লাঞ্চের সময় সেশন কোর্টের বার লাইব্রেরিতে উকিলবাবুকে ফোন করে যেন খবরটা জেনে নেয়। ওরে গোবরা, তুই কিন্তু ওই উকিলবাবুকে ফোন করতে ভুলিস না। কি হলো না হলো একটু জেনে নিস। আরে হ্যাঁ, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। কিন্তু গোবর্ধনকে আর ফোন করতে হলো না। 12:30টার সময় উকিলবাবুই খবর দিলেন টেলিফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ আমি হর্ষবর্ধন বলছি। ও উকিলবাবু, হ্যাঁ বলুন। কি হয়ে গেল? দীপান্তর? তার মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা হয়ে গেল। কি হয়ে গেল দাদা? হবে আর কি, উকিলবাবু বললেন এই মাত্র ভজহরির দীপান্তর হয়ে গেল। সে আবার কি? মানে যাবজ্জীবন, যার মানে আসলে হচ্ছে 12 বছরের জেল। যাক, ভজুটা বেঁচে গেল এ যাত্রা। ফাঁসি কাটে তো আর লটকাতে হলো না বেচারাকে। হ্যাঁ তা বটে। জানিস গোবরা, ভজুকে আমার ভারী হিংসে হয়। হিংসে? কিসের হিংসে? হ্যাঁ রে, হিংসে। ব্যাপার হলো, বছর 12 আগে আমারও মাথায় খুন চেপেছিল একবার। খুন করবার ইচ্ছা হয়েছিল তোর বৌদিকে। বলো কি দাদা? আর বলিস কেন, তোর বৌদির জ্বালায় অস্থির হয়ে ভেবেছিলাম খুন করে বরং ফাঁসি কাটে ঝুলে যাই, রেহাই পাই দুজনেই। ছি ছি দাদা, অমন কথা মুখেও আনতে নেই। তার পারলাম কই করতে। জলের গ্লাসটা দে তো। পারলেও তো বাঁচতাম। হাড় মাস একেবারে ভাজা ভাজা হয়ে গেল একদিনে। রাখ এটা। তা এখনো কি তোমার সেই মতলব আছে নাকি দাদা? এখন এই বয়সে? অসম্ভব। কিন্তু যদি পারতাম রে, তাহলে 12 বছর বাদে আজ তো আমি মুক্ত পুরুষ রে। জেল থেকে বেরিয়ে বিয়ে করতে বুঝি আবার?
আবার রাম ক তুমি যে এমন সর্বনেশে লোক দাদা, আমি তা জানতুম না। সর্বনেশেই বটে ভাই, নইলে এমন করে নিজের সর্বনাশ করি? আমাদের অত ভালো বৌদি, আর তাকেই কিনা তুমি। তোর বৌদি তোর ভালো, আমার কে? ভজহরির কপাল ভালো, নিজে তো বাঁচলই, আবার বউয়ের হাত থেকেও বাঁচল। 12 বছর পর ফিরে এসে দিব্যি স্বাধীন হয়ে চড়ে বেড়াবে। এ ভজুদা তো তোমার জন্যই বাঁচলো দাদা। তা যা বলেছিস, ওকে বাঁচাতে কম ঝক্কি পোয়াতে হয়নি আমায়। আবার তোর জন্যও বটে। সত্যি দাদা, এই বুড়ো বয়সে কেঁচে গন্ডুস করতে হলো আমায়, লেখাপড়া শিখতে হলো আবার। তবে আসলে তোমার বুদ্ধিতেই বাঁচলো ভজুদা। এ যাই বলো দাদা, এ তোমার বুদ্ধি কিন্তু অঢেল। তা তুই ভাই হয়ে সার্টিফিকেট দিলে দাদার বুক তো ফুলবেই, কিন্তু তাও বুদ্ধিটা আসলে ভজুরি। নিজের বুদ্ধিতেই বেঁচে গেল ভজু। কথায় বলে না, আপ্তবুদ্ধি শুভঙ্করী, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। বউ বেঁচে থাকলে আর বুদ্ধি দেওয়ার সুযোগ পেলে ভজুকে আর বাঁচতে হতো না। কিন্তু দাদা, ভজুদার হাজত হওয়ার খবর পেতেই তো তুমি ছুটে গিয়েছিলে। তুমিই তো বলেছিলে বড় বড় উকিল লাগাবে, ভজুদাকে কত আশ্বাস দিয়েছিলে। শোন তাহলে আসল গপ্প। একদিন ভজুকে গিয়ে খুব বোঝাচ্ছি, তা সে বললে, উকিল তো ছাই করবে। উকিলের বিষয়ে আমার কোনো ভরসা নেই। উকিল বলবে এখন তো দুর্গা বলে ঝুলে পড়ো বাপু, তারপর তুমি আপিলে খালাস করে আনবো। যত সব। তাহলে মিথ্যে সাক্ষী দিলে হয় না? মিথ্যে সাক্ষীতে কাজ হয় বটে, কিন্তু আমি তো এখানে সাফাই দেবার কোনো পথই খোলা রাখিনি ভাই। খুন করে রক্তমাখা দা হাতে নিয়ে নিজেই থানায় গিয়ে ধরা দিয়েছি, কবুল করেছি সব। এক দায়ে তোমাদের দুজনকেই কেটেছে দেখছি। টাকার আমার অভাব নেই, তোমাকে বাঁচানোর জন্য খরচের আমি কোনো কসুর করব না। আন্দামান থেকে ফিরে মনের মতো বউ নিয়ে আবার সংসার পাতবো। বউ কি কখনো মনের মতো হয় দাদা? নিজেকেই বউয়ের মনের মতো করে নিতে হয়। আমি যেমন নিজেকে গড়ে পিটে করে তুলেছি। শোনো হর্ষ, নিচের কোর্টে আমার এই মামলার কোনো ফয়সালা হবে না। সেশনে জুরিদের ভাঙচি দিয়ে, মোটা টাকা ঘুষ দিয়ে বুঝেছি, আর বলতে হবে না। কেউ শুনতে পেলে আমাকেও ধরে জেলে পুড়বে। ঘুষ দিতে গেলেও জেলে যেতে হয়। তুমি কিচ্ছু ভেবো না, টাকায় যা হতে পারে তার কোনো ত্রুটি হবে না, তুমি নিশ্চিত থাকো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তো। তারপর তুমি আমায় এসে তোমার প্ল্যান শোনালে। এদিকে সেশন কোর্টে পৌঁছে হর্ষবর্ধন দেখল এ বড় কঠিন ঠাঁই। হোমরা চোমরা জুড়ি, তাদের গোমরা মুখ, সেখানে তার জারি জুড়ি খাটবে না। তবে ওদের মধ্যে একজনকে তিনি চিনতে পারলেন। তাদের পাড়াতেই থাকেন গরিব স্কুল মাস্টার, যাকে 40 টাকা মাইনে নিয়ে খাতায় 120 টাকা পেলাম বলে লিখতে হয়। তার উপর 10-5 টাকার গোটা দশেক টিউশনি করে সংসার চালাতে হয়। হর্ষবর্ধন ভাবলেন তাকেই পাকড়াবেন। বুঝলি গোবরা, ওকেই হাত করতে হবে। একটা 100-2 টাকা টিউশনি দিলেই। কিন্তু পড়বে কে? বাড়িতে পড়বার মতো ছেলে কই? তা বটে, এ বাড়িতে ছেলে বলতে তো তুই, আর মেয়ে বলতে তোর বৌদি। ওকে পড়বার কথা বলতে তার সাহস হয় না। তাহলে হয়তো বউকে বিধবা করে বউয়ের হাতেই নিজে খুন হতে হবে। তাহলে উপায়? কেন, তুই তো আছিস। ছোট ভাই তো ছেলের মতোই, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, সবাই বলে থাকে শুনিসনি? তুই পড়বি। আমি এই বয়সে? আরে পড়বার আবার বয়স আছে নাকি? সব বয়সেই বিদ্যা শিক্ষা করতে হয়। মরবার আগে পর্যন্ত জ্ঞানার্জন করে যায় মানুষ। না দাদা, এই লেখাপড়া করা আমার দ্বারা হবে না। আরে সত্যি সত্যি পড়বি নাকি? পড়ার ছলনা করবি? ওরে বাবা, তো ওসব চলো না, আমি করতে পারবো না। মাস্টারকে আমার ভারী ভয় করে, শেষে নীল ডাউন করিয়ে দেবে। তা দেবে, সে কথা ঠিক। আচ্ছা,
আমি না হয় চেয়ার বেঞ্চির বদলে নরম গদির ফরাশ পেতে পড়বার ব্যবস্থা করব। তাহলে তোর হাঁটুতে আর তেমন লাগবে না। হ্যাঁ, না লাগুক, কিন্তু যে আমার আত্মসম্মান হানি হবে তার বেলা যদি আমার কান মলে দেয়। কিন্তু ভাই গোবরা, বাঙালিকে বাঙালি না রাখিলে কে রাখিবে? কে বলেছিল এ কথা? চন্দ্রশেখর। চন্দ্রশেখর বলেছিল? বলিস কি? না না, মনে হয় কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা বলেছিল এ কথা? তাহলে বিষবৃক্ষ, বিষবৃক্ষই বলেছিল মনে হচ্ছে। বিষবৃক্ষ মানে গাছ? গাছ আবার কথা বলে নাকি? তবে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রই বলেছিল এ কথা। কথাটা একবার ভেবে দেখ তুই। এখানে তো শুধুই বাঙালি নয়, বাঙালির চেয়েও যে আপনার তার জীবন মরণের প্রশ্ন। মাস্তুতো বাঙালিকে মাস্তুতো বাঙালি না রাখলে কে রাখিবে? অগত্যা গোবর্ধনকে বুড়ো বয়সে পড়ুয়া হতে হয়। ক্লাস 6 যে পেরোয়নি, সে প্রাইভেটে স্কুল ফাইনাল দিতে বসে। মাস্টারের কাছে পাটিগণিত নিয়েই পড়ে প্রথমে, একেবারে 37-এর উদাহরণমালা নিয়ে। ও স্যার, এই অঙ্কটা আমায় বুঝিয়ে দিন স্যার। কোনটা হে? এইটা দাও, দাও খাতাটা এদিকে দাও। এই যে, এইবার এই 38 উদাহরণমালার অঙ্কগুলো বোঝান। আরে আগে 37-এর অঙ্কগুলো কষে দেখাও, তারপর 38। ও আর কষবো কি স্যার, ও তো বুঝে নিয়েছি। বুঝেছি কিনা কষে দেখাও আগে। বসে আছো কেন? আপনি বলছেন আমি বুঝিনি? এ কি বলছেন কি আপনি? তাহলে এতক্ষণ ধরে আপনি কি বোঝালেন আমায়? এই রকম দিনের পর দিন উদাহরণের পর উদাহরণ এগুতে থাকে, অঙ্কের বোঝা বাড়ে। অবশেষে গোবরা আর পারে না, দাদার কাছে এসে কেঁদে পড়ে। ও দাদা, আর তো পড়তে পারি না দাদা, অঙ্ক কষতে বলছে যে কেবল। এবার রক্ষা করো আমায়। সে কি রে, কটা অঙ্ক কষতে গিয়ে তোর এই হাল? আচ্ছা, আমি দেখছি কি করা যায়। পরের দিন মাস্টারমশাই পড়াতে এসে দেখলেন ছাত্রের বদলে ছাত্রের দাদা বসে আছেন। তিনি এগিয়ে এসে চেয়ারে বসতেই, স্যার, এই যে 100খানা 100 টাকার নোট, আর এই যে অর্ধেক, নিন নিন নিন, হাতটা পাতুন। এই অর্ধেক আপনার, আর বাকি যে অর্ধেক ওইগুলোও আপনার, পরে আপনাকেই দেব। এখন আপনি আমার কাছে একটা অঙ্ক বুঝুন। বলছি কি, আপনাকে কেবল ওই বাকি 5 জন জুড়িকে নিজের মতে আনতে হবে। হ্যাঁ, আর কিচ্ছু না। বুঝলেন কি না? তা আপনি স্যার পারবেন। মাস্টারদের সবাই খাতির করে ভক্তি করে যেমন, ভয়ও করে তেমনি। আপনার পক্ষে এ কাজ কিছুই নয়। ক্লাসে যেমন ছেলেদের পড়ান, তেমনি এখানে ওই বুড়ো খোকাদের একটু পড়াবেন, এই আর কি। মানে আপনি বলছেন যেমন করে হোক ভজহরির জেলের ব্যবস্থা করে দিতে হবে, এই তো? জেল ছাড়া আর কিছু যেন না হয়, এই তো? বেশ, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব, দেখি কদ্দূর কি করা যায়। তা মাস্টার মশাই ভালোই পেরেছেন দেখা যাচ্ছে, কি বল? ফাঁসি কাঠ থেকে যে করেই হোক বাঁচিয়ে দিয়েছেন ভজুকে। আর এজন্য তোকেও বাহাদুরি দিতে হয় গোবরা। তুই কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে পড়ছিলি বলেই তো। তা সে তুমি যাই বলো দাদা। আরে স্যার যে, আসুন আসুন, দেখো দেখো দাদা, স্যারের মুখে কেমন সাফল্যের হাসি। ওই আর কি। আরে আসুন মাস্টার মশাই, বসতে আজ্ঞা হোক। নমস্কার, দণ্ডবত প্রণাম আপনাকে। আপনার ঋণ আমরা জীবনে শুধতে পারবো না মাস্টার মশাই। আরে আরে আরে, করেন কি এই চেয়ারটাই বসি নাকি? এই নিন আপনার বাকি 5000, আমাদের যথাকিঞ্চিত প্রণামী।
এই সামান্য দিয়ে আপনার মহৎ উপকারের প্রতিশোধ দেওয়া যায় না জানি, তবুও এই না 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 না, এমন করে বলবেন না। কৃতজ্ঞতার মূল্য কম নয়। এই পৃথিবীতে কজন দিতে পারে? এই কথা রাখতে পেরেছি বলে আমিও কম কৃতার্থ নই হর্ষবর্ধন বাবু। হ্যাঁ স্যার, জুরিদের আপনার মতে আনতে খুব বেগ পেতে হয়েছিল নিশ্চয়ই। বেগ বলে বেগ, এই রকম বেগ আমি জীবনে পাইনি। মুশকিল হয়েছিল কোথায় জানেন? বাকি জুরিদের সবাই বিবাহিত, বউয়ের জ্বালায় অস্থির। তাদের কাছে ভজহরি বাবু একজন হিরো। তাদের মতে ভজহরি বাবু কোনো দোষ করেননি বউকে মেরে। তারা নিজেরাও পারলে তাই করতে চায়, কিন্তু তারা পারে না। অথচ ভজহরি বাবু পেরেছেন। তাদের চেয়ে তিনি তো একজন বীর পুরুষ। তাই তারা বুঝি চাইছিল যাতে সে বীরের মতোই মৃত্যুবরণ করুক, ফাঁসিতে লটকাক। না, তা ঠিক নয়। তবে আমি বউয়ের মর্ম বুঝিনে, বিয়েই করিনি। সামান্য আয়ে নিজেরই কুলোয় না, বউকে খাওয়াবো কি? আমি দেখলাম না, এমন করতে হবে যাতে আইনের লাঠিও ভাঙে আর সাপও না মরে। তাই অনেক কষ্টে দীপান্তর দিতে পেরেছি মশাই। জুরিদের ঘরে গিয়ে প্রায় 3 ঘন্টা ধরে বক্তৃতা দিয়ে তাদের বোঝালাম, বুঝিয়ে নিজের মতে আনলাম। তা নইলে তারা ফাঁসি দিয়ে দিত নির্ঘাত। মোটেই না, মোটেই না। তারা তো চাইছিল বেকসুর খালাস দিতে। হ্যাঁ, আজ স্টোরিজ আনফোল্ডে শুনলেন শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধন অবলম্বনে মাস্তুতো ভাই। এই গল্পে অভিনয় করেছেন মাস্টারমশাইয়ের ভূমিকায় শ্রী সুবীর চ্যাটার্জি, হর্ষবর্ধন শুভভদ্র, গোবর্ধন অঙ্কুর চক্রবর্তী, ভজহরি তমজিৎ দাস, গল্প পাঠে শ্রীমতী সঞ্চিতা দাস, গল্পের সূত্রধর আমি অঙ্কুর। কেমন লাগছে স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যে অনুরোধটা শুরুতেই করেছি সেটা আবারও করছি, স্টোরিজ আনফোল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।